রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের কল্যাণী, কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসির পিসি গল্পের আহ্লাদি, অথবা শরৎচন্দ্রের বিলাসী, এই নারী চরিত্রগুলোর নাম কিন্তু বেশ সুন্দর, কিন্তু বাস্তবতা হলো এই প্রত্যেকটা নারীর জীবনে কিছু করুণ কাহিনী আছে। তোমরা যদি কল্যাণীকে দেখো, কল্যাণীর বিয়ে ভেঙে যাচ্ছে। যদি আহ্লাদিকে দেখো, তাহলে দেখবে যে সে তার স্বামীর নিগ্রহের শিকার। আবার অন্যদিকে তুমি যদি বিলাসীর দিকে তাকাও, এই বিলাসী সমাজের বিরুদ্ধে প্রতিকূলতার মধ্যে সে লড়াই করে ক্রমাগত টিকে থাকছে। তাহলে এই নারী চরিত্রগুলোর নাম সুন্দর, বাট তাদের জীবন বাস্তবতা বেশ কঠিন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্প নিয়ে। আমার গলা ভাঙা, তারপরেও চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়ে স্পষ্ট একটা ধারণা দিতে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। এই যে বিলাসী গল্প, এই গল্পের আখ্যান যেটা আছে, এটাকে আমরা মর্মস্পর্শী গল্প বলতে পারি। এই গল্পের মধ্যে তুমি দেখো যে প্রেম আছে, বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের প্রেম। ত্যাগ আছে, বিলাসী পুরুষ সমাজের বিরুদ্ধে গিয়ে সে মৃত্যুঞ্জয়ের সেবা করছে। আবার মৃত্যুঞ্জয় বিলাসীর জন্য তার সোসাইটিকে ছেড়ে সে সাপুরে জীবন বেছে নিচ্ছে। এই ত্যাগের গল্প হচ্ছে এটি। আবার আমরা এই গল্প দেখবো যে সামাজিক কুসংস্কারের গল্প। তো বিলাসী গল্পটা শুরু হয় কিভাবে? বিলাসী গল্পটা শুরু হয়, শিক্ষার্থীরা দেখবে যে বর্ষার দিনে কাদা ঠেলে স্কুলে যাচ্ছে, 2 ক্রোশ পথ, 4 ক্রোশ পথ তারা পাড়ি দিচ্ছে। তাদের যে কষ্ট, এই কষ্টের বিবরণ দিয়ে গল্পটা শুরু হচ্ছে। এই গল্পটা বর্ণনা করছে কে? গল্পটা বর্ণনা করছে ন্যাড়া নামে একটা চরিত্র, সেই গল্পেরই একটা পার্ট। এবং দেখবে যে কাহিনীর অভ্যন্তরে সে আছে। গ্রামের যে মানুষগুলো আছে, তাদের যে বিদ্যা অর্জনের পথ, এই পথ তাদের জন্য সহজ না, বেশ কঠিন। এইরকম একটা বর্ণনা দিয়ে গল্পটা শুরু হচ্ছে। পরের ধাপে গল্পের মূল ক্যারেক্টারদের একজন পুরুষ চরিত্র বা নায়ক চরিত্র মৃত্যুঞ্জয়ের এন্ট্রি হয়। এই মৃত্যুঞ্জয়টা কে আসলে? এই মৃত্যুঞ্জয় গ্রামের একটা পোড়ো বাড়িতে থাকে। তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তার একটা আমের বাগান আছে। এই আমের বাগানটাকে সে তার ইনকামের সোর্স হিসেবে ব্যবহার করে। এই যে মৃত্যুঞ্জয়, তার জীবনটা ছিল একাকী, নিঃসঙ্গ। তার আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। তবে তার এক খুড়া আছে, চাচা। এই চাচা কিন্তু তার সাথে আবার সম্পর্ক ভালো না। এর কারণ হচ্ছে চাচা বিভিন্ন জনের কাছে তার নামে কুৎসা রটায়, এবং তার আম বাগান কীভাবে সে হাতিয়ে নেবে এরকম একটা চেষ্টা তার মধ্যে সবসময় দেখা যায়, ইন্টেনশনটা লক্ষ্য করা যায়। তার মানে মৃত্যুঞ্জয় একাকী বাস করছে, নিঃসঙ্গ একটা জীবনযাপন করছে। গল্পের একটা পর্যায়ে দেখি যে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে যায়। তাহলে যে লোকটা গ্রামের একটা পোড়ো বাড়িতে বাস করছে, সমাজ সভ্যতা থেকে দূরে, এরকম একটা নির্জন জায়গায়, সে কীভাবে বেঁচে থাকবে? গল্পের ওই প্রেক্ষাপটটাতে লেখক বিলাসী নামে একটা চরিত্র, নারী ক্যারেক্টার, সাপুরের মেয়ে, তাকে ওই বাগানের মধ্যে নিয়ে যান, ওই পোড়ো বাড়িতে নিয়ে যান, যে কিনা মৃত্যুঞ্জয়কে সেবা করছে, সেবা করছে, সেবা করছে। এবং একটা পর্যায়ে আমরা দেখব যে মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে। তবে এর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে যায়। এই বিলাসীর সেবাটা ছিল একদম নিঃস্বার্থ এবং ক্লান্তিবিহীন। সে দিনের পর দিন এই মৃত্যুঞ্জয়ের জন্য কষ্ট করে গেছে। মৃত্যুঞ্জয় যখন খারাপ অবস্থা ছিল, ওই সময় ওই সাপুরে বুড়ো বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের বিয়ে দেয়। এবং ওই সময়টাতে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খায়। এবং হিন্দু সমাজে এটাকে অন্য পাপ হিসেবে দেখানো হয়, যে এটা সাপুরের মেয়ে আর একটা কায়েতের ছেলে, তারা দুজন কি করতে পারবে না, একসাথে থাকতে পারবে না। যদিও বা থাকতে পারে, কিন্তু ওই সমাজে অপরাধ হবে কোনটা? যদি সে অন্য পাপ করে, যদি সে তার হাতে কি করে, খাবার খায়। তো গ্রামের মানুষ এই সম্পর্কটাকে মেনে নিতে পারে না। তাদের কাছে এটাকে মনে হয় যে ধর্মের অবমাননা। গল্পের এই পর্যায়ে আমরা দেখব যে ন্যাড়া শুদ্ধ আরও অনেকে যায়। ন্যাড়া যদিও এখানে পার্টিসিপেট করে না মেন কাজটাতে। গ্রামের মানুষ মিলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে বিলাসীকে টেনে হিচড়ে নিয়ে যায়। তার মানে কি, সমাজ তাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আলাদা করে দেওয়ার একটা চেষ্টা করছে। এই সময়টাতে মৃত্যুঞ্জয় একটা বোল্ড মুভ নেয়, মানে তার জায়গা থেকে একটা শক্ত পদক্ষেপ নেয়। এই পদক্ষেপটা কি? সে আসলে চিন্তা করে যে আমি বিলাসীর সাথে থাকবো। সে কি করে? বিলাসীর সাথে চলে যায়। তার মানে কি, নতুন একটা জীবনে সে প্রবেশ করে। বিলাসীর জীবন হচ্ছে সাপুরে জীবন, এবং ওই জীবনটাকে বেছে নেয় হচ্ছে মৃত্যুঞ্জয়। এই যে তাদের একটা জীবন, এই জীবনটা কিন্তু জৌলুসপূর্ণ ছিল না, মানে খুব বেশি চার্মিং, চার্মফুল, বিষয়টা এমন না। বরং তাদের জীবনটা জৌলুসহীন ছিল, কিন্তু তাদের মধ্যে একটা ইন্টারনাল পিস ছিল, শান্তি ছিল। কারণ তারা দুজন এই জীবনটাকে বেছে নিয়েছে নিজেদের মতো করে বেঁচে থাকার জন্য। গল্পের এই পর্যায়ে আমরা দেখব যে মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী সবাই সাপ ধরতে যায়, এবং একটা পর্যায়ে সাপ মৃত্যুঞ্জয়কে কামড় দেয় এবং মৃত্যুঞ্জয় সেখানে মারা যায়। কোনো ধরনের মন্ত্র তার কোনো কাজে আসে না, সব ধরনের মন্ত্র ফেইল করে। আমরা যে পরিবারটার স্বপ্ন দেখছিলাম, যে দুজনকে আমরা দুটো জায়গা থেকে এনে একটা জায়গাতে স্থান দিলাম, প্রেমের পরিপূর্ণতা দেখালাম, ওই জায়গাতে এসে প্রেম আবার কি হয়ে যাচ্ছে?
দুটো আলাদা পথ খুঁজে নিচ্ছে, মৃত্যুঞ্জয় মারা যাচ্ছে। তাহলে বিলাসীর কী অবস্থা হবে চিন্তা করো। এটা হচ্ছে গল্পের একটা ক্লাইম্যাক্স মোমেন্ট। স্বামীর শোকে বিলাসী আত্মহত্যা করে, সুইসাইড করে। ঘরে তো অনেক ধরনের বিষ ছিল, সাপের বিষ, তো বিলাসী আত্মহত্যা করে। এইটা হচ্ছে গল্পের একদম পিক মোমেন্ট। এই গল্পটা তো বিলাসীর আত্মহত্যার মাধ্যমে শেষ হয়, কিন্তু লেখক একটু এক্সটেন্ড করে, সেগুলো হচ্ছে কমেন্ট্রি। লেখক এই পুরো গল্পটার উপর নিজের একটা ভাষ্য দেয়। লেখকরা যেটা করে না সচরাচর, লেখকরা গল্প বলে শেষ করে দেয়, গল্পের কাহিনী শেষ, গল্প শেষ। কিন্তু এই গল্পটা একটু ব্যতিক্রম। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিছু কমেন্ট্রি করেন। তিনি পশ্চিমের মানুষের সাথে আমাদের এই যে প্রাচ্যের মানুষের তুলনা করেন। মানে যেসব দেশে বিয়ে নিয়ে অত মাতামাতি নাই, তারা কোনোভাবে লিভ টুগেদার করে বসবাস করছে, বিয়ে মুখ্য ব্যাপার না, তারা আসলে এই মৃত্যুঞ্জয় আর বিলাসীর প্রেমটা বুঝতে পারবে না। লেখকের কাছে বিষয়টা এমন যে কেন বিলাসী আত্মহত্যা করলো, মৃত্যুঞ্জয় কেন পুরো সোসাইটির বিরুদ্ধে গেল, মৃত্যুঞ্জয় মারা গেছে তো কী হয়েছে, বিলাসীকে কেন সুইসাইড করতে হবে, এগুলোর একটা উত্তর শরৎচন্দ্র দিয়েছেন। তো আমরা যখন বিস্তারিত আলোচনা করব সব কিছু বলবো, জাস্ট একটা লাইন কোট করছি। যে দেশে নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরং তাহা নিন্দার সামগ্রী, সে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত। মানে যেসব দেশে বিয়ে করার রীতি নাই, তারা তো বুঝতে পারবে না বিলাসী আর মৃত্যুঞ্জয়ের স্ট্রাগলটা কি, তাদের সম্পর্কটা, আশা করার, আকাঙ্ক্ষা করার যে মানসিকতা, পরস্পরকে পাশে পাওয়ার যে মানসিকতা, এইটা তারা কখনো কি করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। এই গল্পটা আমরা দেখব যে প্রেম, ত্যাগ, কুসংস্কার এসবের একটা গল্প। এই কুসংস্কার একটা পরিণতির দিকে গল্পের মানুষগুলোকে নিয়ে যায়। মৃত্যুঞ্জয় এবং বিলাসীর যে মৃত্যুটা আমরা দেখি, এটার জন্য কিন্তু সমাজ অনেকাংশে দায়ী ছিল। সমাজ তাদেরকে এমন একটা পথে নিয়ে যায় যেখানে তাদের বেঁচে থাকাটা দায় হয়ে ওঠে, এবং তাদের পেশার কারণে তাদের মৃত্যু হচ্ছে। তাহলে এই সব ঘটনা ঘটছে কিসের কারণে? সামাজিক কিছু কুসংস্কারের কারণে। তো তোমরা যখন গল্পের উত্তরগুলো লিখবে প্রশ্নের, এই বিষয়গুলো অবশ্যই আনবে। এই গল্পটা যদি আমরা আবার ব্যাখ্যা করি, নেড়ার জবানিতে গল্পটা বর্ণনা করা হচ্ছে, মৃত্যুঞ্জয়ের কথা বলা হচ্ছে, বিলাসীর আগমন ঘটছে, বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা এবং সুস্থতা নিশ্চিত করছে, গ্রামের বিচার হচ্ছে, সমাজচ্যুত হওয়ার একটা যে প্রসেস সেটা শুরু হলো, অপমানের মধ্য দিয়ে তাদেরকে বের করে দেওয়া হলো, মৃত্যুঞ্জয় সাপুরে জীবন বেছে নিল, এবং গল্পের শেষে দেখলাম যে ট্র্যাজেডি হলো, মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো, বিলাসী আত্মহত্যা করলো। এই প্রত্যেকটা বিষয় তোমরা মনে রেখে উত্তর দিবে। আমরা পুরো গল্পটা আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি 1325 বঙ্গাব্দে মানে 1918 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ কেন? এমসিকিউর জন্য। এরপরটাকে বলা হচ্ছে যে উত্তম পুরুষের জবানিতে লেখা, আত্মকথনমূলক, নিজের গল্প বলছে। কে বলছে? কথক ন্যাড়া বলছে। একজন গ্রামের যুবক নিজের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের ভিত্তিতে গল্পটি বলছে। তবে এই গল্পের কথক ন্যাড়া হলেও গল্পের মধ্যে দেখবা যে বিলাসী এবং মৃত্যুঞ্জয় হচ্ছে প্রধান চরিত্র। গল্পের মূল বিষয়গুলোর মধ্যে আছে প্রেমের মহিমা, অকৃত্রিম মানবতা, তারপর দেখবা যে জাতিগত সংকীর্ণতার কথা আছে, সমাজের রক্ষণশীলতার কথা আছে, যেটা আমরা গল্পের মধ্যে বললাম একটু আগে কাহিনীতে, অন্য পাপের কথা আছে, অস্পৃশ্যতার বিরুদ্ধে তীব্র সমালোচনা আছে, গ্রামীণ সমাজের কুসংস্কার আছে, লোভ এবং নিষ্ঠুরতার চিত্র আছে, মানুষ কত নিষ্ঠুর হতে পারে, তারা কত লোভী হতে পারে, মৃত্যুঞ্জয়ের চাচা কী কী করতে পারে, এই সব কিছুর বিবরণ এই গল্পের মধ্যে পাবা। তো চলো আমরা পাঠ বিশ্লেষণ করি যে ছেলেরা আসলে 2 ক্রোশ পথ হেঁটে কোথায় যায়? বিদ্যা অর্জন করতে যায়। ন্যাড়া একা না, বরং 10-12 জন। পল্লীগ্রামের শতকরা 80 জনই এইভাবে যায়। তো এই কথাগুলো পরীক্ষায় আসে অনেক সময় এমসিকিউ আকারে। তাহলে অনেকের 4 ক্রোশ পথ ভাঙতে হয়। 4 ক্রোশ মানে আবার 8 মাইল না, তারও বেশি। বর্ষার দিনে কী অবস্থা হয় চিন্তা করো। আবার গ্রীষ্মের দিনে কি হয়? কড়া সূর্য থাকে, কাদার বদলে ধুলার সাগর তৈরি হয়। এরকম রাস্তা অতিক্রম করে তারা স্কুলে যায়। তো এটা বলার পরে লেখক আসলে ন্যাড়ার জবানিতে যেটা বলছে, সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। এই বর মানে কিন্তু গিফট, দেবতারা দেবীরা যেটা দেয়। তোমরা আবার এটাকে জামাই মনে করো না। মানে এই যে বালকরা কষ্ট করে স্কুলে যাচ্ছে, তাদেরকে দেবী সরস্বতী কি বর দিবেন, গিফট দিবেন, নাকি তাদের এই যন্ত্রণা দেখে লুকাবেন ভেবে পান না? তাহলে এইটাও হচ্ছে গল্পের ভূমিকা। ওই সময়ে গ্রামীণ অবস্থাটা কেমন ছিল, তারপর মা সরস্বতী তাদেরকে গিফট না দিয়ে কি দিবে, তাদের কষ্ট দেখে লুকাবে। ওই সমাজের অবস্থাটাকে লেখক ব্যঙ্গাত্মক উপায়ে পোট্রে করছেন। গল্পের পরে বলা আছে যে তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান,
তাদের চারক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। দেখা যাবে যে বেশিরভাগ ছেলেপেলেই গ্রাম থেকে পলায়ন করে, চলে যায়। কেন? লেখক বলছে তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। নেরা বলছে ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, ম্যালেরিয়ার কথা বাদ দাও, তারা যে এই যে 4 ক্রোশ পথ হেঁটে স্কুলে যায়, অনেক ভদ্রলোক চিন্তা করে যে এই যে শহরের সুখ সুবিধা, এই রুচি, এগুলো রেখে গ্রামে আসার কোনো মানে হয় না। তো তখনকার গ্রামের অবস্থা ছিল এই রকম। এবার আমরা দেখব যে স্কুল পথে বিনোদন এবং বিদ্যার অভাব। যে বাচ্চারা স্কুলে যাচ্ছে কিন্তু তারা কি প্রকৃত বিনোদন পাচ্ছে? তারা দেখা যাবে যে কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠালেই পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া লইলে ধরা পড়িবার সম্ভাবনা কম। এইসব খবর লইতেই সময় যায়। মানে কার ফল ফলাদি গাছ থেকে কেড়ে নিয়ে যাবে, এগুলোতেই মোটামুটি ছেলেদের অবস্থা শেষ। পড়াশোনার কথা নাই বললেই চলে। কিন্তু আসলে যা বিদ্যা, যেমন কামস্কাটকার রাজধানীর নাম কি, সাইবেরিয়ার খনির মধ্যে কি পাওয়া যায়, স্বর্ণ না রূপা, এই সকল দরকারি তথ্য অবগত এবার ফুরসতি মেলে না। তার মানে তারা এমন চান্সই পায় না পড়ালেখা করার, সারাদিন ওই যে কার গাছে কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা ভাবনা করে। তার মানে পরীক্ষার মধ্যে যখন আসে যে অ্যাডেন কি, এটা যখন জিজ্ঞেস করা হয়, এটার কিন্তু তারা উত্তর দিতে পারে না। অ্যাডেন জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, ভুল উত্তর দেয়। হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়ে আসি তুগলক খা, ভুল উত্তর। আজ 40-এর কোটা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তো নেরা বলছে যে তার বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু গ্রামের অবস্থা যা ছিল তাই আছে। তো ছাত্ররা তখন প্ল্যান করতো, কি প্ল্যান করতো, মানে তারা তো সারা বছর পড়ে নেই, যেদিন প্রমোশন হবে, রেজাল্ট দিবে, মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি তারা মাঝে মাঝে বাড়ি ফিরে যায়, আবার মাঝে মাঝে প্ল্যান করে মাস্টারকে ঠেকানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়া কর্তব্য। তো নিজেরা ফেল করে নিজেদের দোষে, কিন্তু দোষ দেয় কার? মাস্টারমশাইয়ের। মাস্টারমশাইকে কী করা উচিত? ঠেঙানো উচিত। আবার মনে করে যে মাঝে মাঝে এই বিশ্রী স্কুল ছেড়ে দেওয়া তাদের কর্তব্য। তো এই যে গ্রামের অবস্থা বর্ণনা করার পরে আসলো মৃত্যুঞ্জয়ের কথা, যে মৃত্যুঞ্জয় নামে একটা ছেলে, তাদের সাথে নেরাদের দেখা হইতো, সেই স্কুলে পড়তো, তাদের চেয়ে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়তো। কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়েছিল এই খবর আমরা কেউই জানিতাম না। ওয়ান কাইন্ড অফ আদু ভাই, যে কবে 3rd ক্লাসে উঠছে এটা কেউ জানতো না। এই 3rd ক্লাসটা সম্ভবত ক্লাস 8-এর সমপর্যায়ের ছিল তখন। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়, মানে এটা রিসার্চ করে বের করতে হবে যে সে আসলে কোন ক্লাসে পড়তো। তবে যে সে আসলে 3rd ক্লাসে উঠেছিল এইটা আসলে প্রত্নতাত্ত্বিকদের গবেষণার একটা বিষয়। লেখক বলছে তার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না। এই যে একটা অবস্থা, মৃত্যুঞ্জয় একটা বড় বাড়িতে থাকতো যেটা বলছিলাম। তো তার খুড়ো, তার চাচা আসলে তার বদনাম করতো, সবাইকে বলতো সে গাঁজা খায়, গুলি খায়, এমন আরও কত কি, ওই যে মদ গাঞ্জা খায় টাইপ বিষয়টা। তার একটা কাজ ছিল, এটা বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ। তো মৃত্যুঞ্জয়ের যে বাগান, এইটা আবার সে নিজের নামে ক্লেম করতো যে এটা আমার নিজের, ওনারশিপ দাবি করতো। কে? চাচা। তাহলে মৃত্যুঞ্জয় আসলে ঝামেলাই আছে, বাবা মা নাই, একা থাকছে, এই যে একটা অবস্থা। তো মৃত্যুঞ্জয়ের জীবনযাত্রা এবং সুনাম নিয়ে এবার আমরা আলোচনা করবো। মৃত্যুঞ্জয় নামের দিনে আমবাগান জমা দিয়ে তার চলতো। তাকে ন্যাড়া কিংবা কথক অথবা লেখক দেখতো যে ছেঁড়া খোড়া মলিন বই নিয়ে স্কুলে যাচ্ছে। তো কারোর সাথে সে যেচে আলাপ করতো না, সবাই তার সাথে গিয়ে উপযাচক হয়ে কথা বলতো। কেন উপযাচক হয়ে কথা বলতো? সে সবাইকে দোকানের জিনিস কিনে কিনে খাওয়াইতো। কে? মৃত্যুঞ্জয়। আর শুধু ছেলেরাই নয়, অনেক ছেলের বাবা স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে, এইসব ভং বলে তার কাছ থেকে ধার করে টাকা নিত। কিন্তু এই ঋণ পরিশোধের কথা দূরে থাক, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এমন কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম। এই লাইনটা গুরুত্বপূর্ণ। মানে মৃত্যুঞ্জয়কে সবাই ইউজ করছে, কিন্তু মৃত্যুঞ্জয়কে রিটার্ন কেউ দিচ্ছে না, আবার অস্বীকার করছে তার সাথে সম্পর্ক। তো এই মৃত্যুঞ্জয় একসময় অসুস্থ হয়ে যায়, মরো একটা অবস্থা। মালোপাড়ার এক বুড়া মালো তার চিকিৎসা করছে এবং তার মেয়ে বিলাসী সেবা করে করে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলছে। তো লেখক বলছে যে অনেক দিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছি, মনটা কেমন করিতে লাগলো। মানে নেরা যখন দেখলো যে মৃত্যুঞ্জয় অসুস্থ, তখন সে একদিন তাকে দেখতে গেল। গিয়ে দেখলো দরজা খোলা, বেশ উজ্জ্বল প্রদীপ জ্বলছে, তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। তার মানে কি আজরাইল কম চেষ্টা করে নাই মারার জন্য? তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই, সে কেবল এক মেয়েটির জোরে। এই যে মেয়ে বিলাসী, সে তাকে এত সেবা করেছে যে যমরাজ
ব্যাক করেছে। গল্পটার এই পয়েন্টে এসে চিন্তা করো যে ন্যাড়া যখন ঘরে প্রবেশ করছে সে দেখছে ধবধবে বিছানা, তার মানে ক্লিন। কেউ একজন সেবা করছে ক্রমাগত, তাই না? সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল, অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্র টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। মৃত্যুঞ্জয়কে সে যতটুকু পেরেছে কি দিয়েছে? সাপোর্ট দিয়েছে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভেজাইয়া রাখা বাসি ফুলের মতো। বাসি ফুলের মধ্যে পানি দিলে যেমন লাগে, এই বিলাসীকে এমন লাগছিল। এর পরের অংশে আমরা বিলাসীর উদ্বেগ এবং মানবিকতাটা দেখব। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম, হু। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইল। মৃত্যুঞ্জয় 2-4টি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে। তাহলে এই যে অবস্থা, তার অবস্থার কিভাবে চেঞ্জ আসলো? তাকে একটা মেয়ে বাঁচাবার গুরুভার বয়ে নিয়ে গেছে। তার মানে বিলাসী চেষ্টা করেছে ক্রমাগত, দিনের পর দিন, রাত্রির পর রাত্রি, সেবা শুশ্রূষা, এরকম একটা জিনিস। যখন ন্যাড়া ব্যাক করবে মৃত্যুঞ্জয়কে দেখে, তখন বিলাসী একটা প্রদীপ নিয়ে গেল। এই যে মস্ত আমবাগান, এটা কিভাবে অন্ধকারে পার হবে? তখন ন্যাড়া বলল যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিয়াই তাহার উদ্বিগ্ন মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? একটা মেয়ে ছেলেকে অফার দিচ্ছে যে তোমাকে পার করে দিয়ে আসি। তার মানে কি ছেলের ভয় কম না বেশি? ছেলের ভয় বেশি, মেয়ের কম। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো, মানে এটা তার ইগোতে হার্ট করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিলাসী কেন এটা বলছিল? ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও, মানে সাপ খোপ থাকতে পারে। এখানে দেখো, এই যে পীড়িত মৃত্যুঞ্জয়, তাকে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার মন সরিল না। মানে শেষ পর্যন্ত কিন্তু বিলাসী নেড়ার সাথে গেল না। কেন? কারণ বাসায় অসুস্থ মৃত্যুঞ্জয়। এবার এটা বলতে গিয়ে লেখক কিছু প্রক্ষিপ্ত কাহিনী এনেছে। প্রক্ষিপ্ত মানে হচ্ছে এটা গল্পের বাইরের একটা কাহিনী, কিছু উদাহরণ। যে একটা মহিলা, তার স্বামী মারা গেছে, স্ত্রী আবেগে প্রচণ্ড দাপাদাপি করতেছিল, সে চাচ্ছে সহমরণে যাবে। সহমরণ কি জানি? সহমরণ মানে হচ্ছে সতীদাহ প্রথা। আগে যখন পুরুষরা মারা যেত, জীবিত নারীদেরকে চিতায় দেওয়া হইতো। তো একটা মেয়ে নিজের ইচ্ছায় যেতে যাচ্ছে চিতায়, সে মারা যাবে স্বামীর সাথে, কিন্তু সরকার দিচ্ছে না। এইরকম একটা সিচুয়েশন। প্রপোজালটাও দেয় ওই নারী, যে বলে এই রাতের বেলা যদি 4-5 জন লোক জড়ো করো, কিংবা যদি ব্যবস্থা করে দাও, পুলিশ তো জানবে না, আমাকে সহমরণে পাঠায় দাও। সময় ওই লোকটা বের হওয়ার চেষ্টা করে, যে সে বলে আমি জিনিসপত্র জোগাড় করে আসি। মোমেন্টে মহিলাটা প্রকৃতস্থ হয়। সে বলে, ভাই যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। যে মহিলা এতক্ষণ ধরে সহমরণে যেতে চাচ্ছিল, সে এখন ভয় পাচ্ছে, তাকে রেখে এই একাকী ঘরের মধ্যে একজন চলে যাচ্ছে, এই অন্ধকার সে মেনে নিতে পারছে না। তা এই ছোট গল্পটা বলার কারণ হচ্ছে, দেখো বিলাসী সে দিনের পর দিন, রাতের পর রাত ওই পোড়ো বাড়িতে মৃত্যুঞ্জয়ের সেবা করে যাচ্ছে। আর এখানে যে নারীর পরিচয় পেলাম, সে সহমরণে যেতে চায়, কিন্তু সে একা থাকতে চাচ্ছে না। এই যে গল্পটা লেখক বললেন মাঝখানে, একটা প্রক্ষিপ্ত গল্প, এটা নিয়ে কিছু বর্ণনা আছে, এটা তোমরা পড়ে নিবা। তো প্রায় মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। তখন আমরা গ্রামের লোক মিলিয়ে যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। খুড়া 10-12 জন নিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে যাচ্ছে কেন? উদ্দেশ্য ভালো? ভালো না। মানে কি, মৃত্যুঞ্জয়কে একটা ঝামেলায় ফেলবেই ফেলবে চাচা, কারণ সে একটা নারীর সাথে থাকছে। তাতে আবার ন্যাড়াও গিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই জায়গায় যখন গ্রামের মানুষ গেল মেয়েটিকে মারবে, এরকম একটা অবস্থা, রুটি বানাচ্ছিল মেয়েটা, সবাইকে দেখে সে নীল বর্ণ হয়ে গেল তার শরীর। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে, করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। এখানে সম্ভাষণ মানে কি, তার সাথে গ্রিটিংস করছে, মানে ভালো ভালো কথা বলছে না, তাকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাবে এরকম। তখন মেয়েটি বলছে যে বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। সে বলতে চাচ্ছে, আমার তো মৃত্যুঞ্জয়ের সাথে আমার বাবা বিয়ে দিয়েছে, তোমরা কেন আমাকে টেনে নিচ্ছ? কিন্তু ওই সময় গ্রামের মানুষজন, ওই 10-12 জন, কেউ চুলের মুঠি ধরলো, কেউ কান ধরলো, হাত ধরলো, যত রকমের চেষ্টা করা গেছে, তাকে মারা শুরু করলো। এটা নিয়ে হিন্দু সমাজের কিছু টেবুর কথা এখানে আছে। ওই মোমেন্টে বিলাসী কি বলছিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। ওই মোমেন্টও তার চিন্তা কার জন্য? মৃত্যুঞ্জয়ের জন্য। এই পুরো ঘটনাটা এক্সপেরিয়েন্স করে কে? ন্যাড়া। চলিলাম বলিতেছি, কেন আমিও বরাবর সঙ্গে ছিলাম,
কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। ন্যাড়া তো মারে নাই, মারায় পার্টিসিপেট করে নাই। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। হোক সে 2.5 মাসের রোগী, হোক না শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ। তাহলে সে যেই পাপটা করেছে মৃত্যুঞ্জয়, সে একটা মেয়ের হাতে, তার জাতের বাইরে ভিন্ন জাতের একটা মেয়ের কাছ থেকে ভাত খেয়েছে। এই অন্য পাপটা সে করেছে। অন্য কিছু খাইলে সমস্যা ছিল না, সন্দেশ, লুচি, পাঁঠার মাংস, সে ভাত খেয়েছে, এটা কুসংস্কার। এর বাইরে এখানে আরেকটা প্রক্ষিপ্ত কাহিনী আছে, এটা তোমরা একটু পড়ে নিবা। মৃত্যুঞ্জয়ের মৃত্যু এবং বিলাসীর আত্মহত্যা। তো মৃত্যুঞ্জয়ের সাথে অ্যাটাচ হয়, ন্যাড়া নানা মন্ত্রতন্ত্র শেখে। এখানে এগুলোর বর্ণনা নাই, বইয়ে পুরো গল্পটা আছে। তখন তারা একসময় সাপ ধরতে যায়, ঠাকুর একটু সাবধানে খোঁড়ো। কে বলছে এটা? বিলাসী। মৃত্যুঞ্জয় বলে, মৃত্যুঞ্জয় কিন্তু এখানে সাপুরের জীবন বেছে নিচ্ছে সমাজ থেকে। যখন তারা ডিটাচড হয়ে গেল, তখন তারা সাপুরের জীবন, সাথে যাচ্ছে কে? ন্যাড়া। যখন তারা সাপ ধরতে গেল, তখন বিলাসী ক্লেম করলো যে এখানে বেশি থাকতে পারে সাপ, একটা না, বেশি। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না, বাসা করেছিল। বাসা করেছে, তার মানে বাসায় থাকলে তো জোড়াই থাকবে, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিকই বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিকভাবে সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে প্রকাণ্ড খরিজ গোখরো, সাপের নাম মনে রাখতে হবে, ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে, ন্যাড়ার হাতে যখন দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত ঝরছিল। সাপ অলরেডি চবল মেরে দিছে। তো এই যে ঘটনা, এই ঘটনার পর বিলাসী চিৎকার করলো, শিকড় বাকড়, মন্ত্র তন্ত্র, বিশরীর আজ্ঞা, বারবার অনেক কিছু করা হইল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপর আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম, বিশরীর দহাই বুঝি আর কাটে না। ওই মন্ত্র পড়ে এখন আর কি নাই, কোনো লাভ নাই। 33 কোটি দেবদেবীর কথাও পড়লো, কিন্তু দোহাই পাড়তে লাগলো, কসম দিতে লাগলো, কিন্তু 20 দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। তারপর এই যে অশ্রাব্য গালিগালাজ, এই সব কিছু বিষ শুনছে, তাই না? অনেক ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। সে মারা গেল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব। 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না, বিলাসী অলরেডি মারা গেল। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। মানে কি, এই সাপের কাজ আর করো না। কাকে বলছে? ন্যাড়াকে। তো এই যে মৃত্যুটা হলো, এটা নিয়ে লেখকের কিছু বক্তব্য আছে, যেটা একটু আগে বলেছিলাম তোমাদেরকে। পরে যে উপসংহার এবং সমাজের আলোচনার অংশটা, এটা কিন্তু মূল ঘটনা বা আখ্যানের বাইরের একটা আলোচনা। লেখক পুরো গল্প নিয়ে একটা আলোচনা করেন যে বিলাসী কেন মারা গেল, বা বিলাসী কেন সুইসাইড করলো, তার কারণটা কি। আমাদের দেশে এটা সম্ভব, অন্য পশ্চিমা দেশে তো এটা সম্ভব না যে স্বামীর জন্য কেউ আবার সুইসাইড করবে, ইয়ে করবে। তো এটা নিয়ে একটা ভালো বিশ্লেষণ আছে, তোমরা বিশ্লেষণটা নিজেরা পড়ে নিবা, ভিডিও বড় হয়ে যাবে। তো গল্পের মূল ভাবটা আমরা কি কি দেখি, যে এখানে মানব প্রেমের মহিমা আছে, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে একটা জোরালো বার্তা আছে, ত্যাগের মহিমাটা আছে, বিলাসী তার জন্য যে ত্যাগ করে, এবং ব্যক্তির স্বাধীনতা, মানবিক মূল্যবোধ। তারা যে ব্যক্তিগত জীবনটা স্পেন্ড করতে চেয়েছে, এখানে তো আমাদের হাত দেওয়ার কিছু নাই। তো এই ব্যক্তির স্বাধীনতাটা আছে, মানবিক মূল্যবোধের গুরুত্ব আছে এখানে, ভালোবাসা, তাদের জীবন, সব কিছু নিয়ে একটা আলোচনা। তোমরা এগুলো লিখে নিবা, তোমরা পরীক্ষার খাতার জন্য এগুলো নোট করে নিবা। তো গল্পটাকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি, যেমন সমাজ সমালোচনার দৃষ্টিকোণ থেকে, জাতিগত বিভেদ, অন্যভাবের কুসংস্কার, লোভ, এইসব বিষয় এখানে আছে। সমাজ বিলাসীর প্রেমকে অপরাধ মনে করে, কিন্তু খুরার লোভকে আবার সমর্থন করে ওই সমাজ। নারীবাদী দৃষ্টিকোণ থেকে দেখো যে বিলাসী কিন্তু খুবই সাহসী একটা নারী, সে জাতিগত সীমা অতিক্রম করে প্রেম করে, তার আত্মহত্যা সমাজের পুরুষতান্ত্রিক চাপের বিরুদ্ধে প্রতিবাদ। মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে, বিলাসীর প্রেম মৃত্যুঞ্জয়কে জয় করে, এটি হৃদয়ের গভীর আকর্ষণ। কথকের লজ্জা ও অনুতাপ সমাজের কুসংস্কারের প্রতি তার মানসিক দ্বন্দ্ব দেখায়। মানে এখানে ন্যাড়া কিন্তু একটা দ্বন্দ্বে ভোগে, যে সে সমাজের পক্ষ নিবে না বিলাসী আর মৃত্যুঞ্জয়ের পক্ষ নিবে। গল্পটা শৈল্পিক দিক যদি বিশ্লেষণ করো, যে গল্পটা উত্তম পুরুষের জওয়ানি দিয়ে ব্যঙ্গ, সমালোচনা এবং মানবতার মিশ্রণ। উত্তম পুরুষ ন্যাড়া কথক, সে বর্ণনা করছে, এই গল্পে ব্যঙ্গ আছে, সমালোচনা আছে, মানবতার মিশ্রণ আছে। গ্রামীণ জীবনটাকে, চিত্রকে গল্পের জন্য তিনি বেছে নিয়েছেন, যার কারণে এটা একটা জীবন্ত গল্প। আবার বিলাসীর আত্মহত্যার একটা ট্রাজিক পরিণতি, এই ট্রাজেডি নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো
তো চরিত্রগুলো যদি বিশ্লেষণ করো দেখো যে বিলাসীর মধ্যে মানবতা ত্যাগ আছে, ভালোবাসার শক্তি আছে, সমাজের প্রতি নীরব প্রতিবাদ আছে। মৃত্যুঞ্জয় সে সামাজিক রীতিনীতিকে কী করে, অগ্রাহ্য করে। ন্যাড়ার কথা চিন্তা করো, সে পর্যবেক্ষক, সে সব কিছু গল্পের কথক পর্যবেক্ষক, দেখে শুরু থেকে সব ঘটনার সাক্ষী। বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রতি কিন্তু সে সহানুভূতিশীল। খুড়া এখানে নেতিবাচক চরিত্র, অনেকটা ভিলেইনের মতো। তারপর এখানে ব্যাখ্যাগুলো পাবে কোন চরিত্রটা কেমন। গল্পের কেন্দ্রীয় চরিত্র বিলাসী কিন্তু। তারপর মৃত্যুঞ্জয় বিলাসীর প্রেমের লক্ষ্য, খুড়া নেতিবাচক চরিত্র, ন্যাড়া গল্পের কথক। কোন চরিত্র দিয়ে লেখক কী বোঝাতে চেয়েছেন এই তাৎপর্যগুলো এখানে ব্যাখ্যা করা আছে। আমরা যখন আগের আলোচনায় এগুলো বলেছি কম বেশি। সামাজিক বিচার যদি করো, যে জাতিগত প্রথার বিষয়টা আছে হিন্দু সমাজের। বিলাসী সাপুরের মেয়ে, মৃত্যুঞ্জয় কায়েতের ছেলে, সে মালোপাড়ার একটা মেয়ে, তাই না? তো দুইটা সম্পর্ককে সমাজ মেনে নিচ্ছে না, অপরাধ মনে করছে। তো এটা লেখক দেখিয়েছেন। অন্ন পাপ, ভাত খাওয়া যে অন্ন পাপ, মানে ভাত খাওয়া যাবে না, অন্য কিছু খাওয়া যাবে। তাহলে হিন্দু সমাজের কুসংস্কারের কথা আছে, লোভ এবং স্বার্থপরতা আছে, যে খুড়া বাগান দখল করে নিতে চায়। ঠিক আছে। তারপর গ্রামবাসীও তার সাথে কিন্তু যোগ দেয়। নারীর অবস্থান দেখো, বিলাসী এখানে নারীর সাহস এবং ত্যাগের প্রতীক। এই প্রত্যেকটা কথা লিখতে হবে। সামাজিকতাটা খুবই গুরুত্বপূর্ণ এই গল্পের। গ্রামের শিক্ষা ব্যবস্থা যে দুর্দশা, সেটা কিন্তু শরৎচন্দ্র দেখিয়েছেন এই গল্পের মধ্যে। তোকে যেটা পড়তে হবে এটা হচ্ছে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে। তোমরা একটু জেনে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। তার কোনটা মুদ্রিত গল্প, মন্দির, কিংবা সে কী কী লিখেছে, দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, এই বিষয়গুলো তোমরা একটু লিখবে। তার শৈশব জীবন, সাহিত্যিক জীবন, রচনা, সম্মাননা, জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছে। তার রচনা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং চলচ্চিত্রায়িত হয়েছে। তার রচনার মধ্যে মানুষের জীবনযাত্রা, প্রেম, সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র আছে। আশা করি বুঝতে পেরেছো। অন্য কোনো টপিকে ভিডিওর প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।